হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন 2022 এর বাকি 41 to 60 নাম্বার কোয়েশ্চেন্স অফ দি অ্যান্সার সলভ করব। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 41, র্যামস্টেডস অপারেশন ইজ ডান ফর অপশান এ হার্টাস হার্নিয়া, অপশান বি পাইলোরোস্টেনোসিস, অপশান সি কনজেনিটাল মেগাকোলন, নাকি অপশান ডি রিপেয়ার অফ ক্লেফট লিপ। র্যামস্টেডস অপারেশন করা হয় অপশান বি পাইলোরোস্টেনোসিসের জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স ইজ সিন ইন অপশান এ ফিভার, অপশান বি ম্যারাসমাস, অপশান সি জন্ডিস, অপশান ডি এনসেফ্যালোপ্যাথি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ম্যারাসমাস। এটা একটা ম্যারাসমাসের সাইন, একদম টিপিক্যালি যে ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স দেখা যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, a child is getting injection ampicillin 300 mg and the vial contains 1 gram to be dissolved in 10 ml. The amount taken to administer he ordered dose is option A 2.5 ml, option B 3 ml, option C 3.5 ml, option D 3.2 ml. এখানে ডোজ ক্যালকুলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ড্রাগ ক্যালকুলেশনের ফর্মুলা হলো ডি ইন্টু কিউ বাই এইচ ইজ ইকুয়াল টু এক্স। এক্স এখানে হলো যতটা ডোজ বা অ্যামাউন্ট দিতে হবে, মানে ডোজ আর অ্যামাউন্ট টু বি গিভেন। ডি হলো ডিজায়ার্ড ডোজ, যতটা ডোজ লাগবে। কিউ কোয়ান্টিটি অর ইউনিট অফ মেজার, মানে এখানে যদি ট্যাবলেট বলা হয় তাহলে 1 ধরতে হবে, আর লিকুইডের ক্ষেত্রে এটা ভ্যারি হতে পারে। এইচ হলো স্ট্রেংথ অ্যাভেলেবেল, মানে আমাদের কাছে কত ডোজের মেডিসিন আছে সেটা। এখানেও আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি। দ্য ডক্টর অর্ডার্স আ ডোজ অফ 100 mg অফ ট্যাবলেট এলডক্টন to be given orally. You have 25 mg of tablets. How many tablets should you give? তো এই ক্ষেত্রে ডিজায়ার্ড ডোজ হলো 100 mg, আর যেহেতু আমি বললাম ট্যাবলেট, তো এখানে কিউ ইজ ইকুয়াল টু 1 হবে। আর আমাদের হাতে কত আছে, ইউ হ্যাভ 25 mg অফ ট্যাবলেটস বলেছে, তাহলে এইচের জায়গায় 25, তাহলে এখানে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 4 ট্যাবলেটস, মানে 4টে ট্যাবলেট দেওয়া হবে। তো আমাদের কোয়েশ্চেন যেটা দিয়েছে যে 1 গ্রামটা ডিজলভ করতে হবে 10 ml, তাহলে কতটা অ্যাডমিনিস্ট্রেট করতে হবে ডোজ। তো এক্ষেত্রে ডোজ ক্যালকুলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সার হবে অপশান বি 3 ml। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, আ ক্লায়েন্ট উইথ সিজোফ্রেনিয়া হিয়ার্স আ ভয়েস টেলিং হিম হি ইজ এভিল অ্যান্ড মাস্ট ডাই। মানে একজন সিজোফ্রেনিয়া পেশেন্ট কারোর ভয়েস শুনতে পাচ্ছে যে তাকে বলছে তুমি একজন এভিল এবং তুমি মরে যাওয়া উচিত তোমার। দ্য নার্স আন্ডারস্ট্যান্ডস দ্যাট দ্য ক্লায়েন্ট ইজ এক্সপিরিয়েন্সিং, নার্স কি বুঝতে পারবে, দ্যাট দ্য patient is having option A delusion, option B flight of ideas, option C ideas of reference, option D auditory hallucination. তো এখানে অপশন হবে অপশন ডি অডিটরি হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো একটা পারসেপচুয়াল ডিসঅর্ডার, যেখানে কোনো স্টিমুলি প্রেজেন্ট নেই, তা সত্ত্বেও পেশেন্ট বা ক্লায়েন্ট পারসেপ্ট করছে দ্যাট সামওয়ান ইজ দেয়ার অর হি ক্যান হিয়ার সামওয়ান এলসেস ভয়েস। Next question number 45, an elevated ASO titer is seen in which of the following conditions? ASO titer elevated মানে বেড়ে যাবে কোন ক্ষেত্রে? অপশান এ নেফ্রোটিক সিন্ড্রোম, অপশান বি রিউমেটিক ফিভার, অপশান সি গ্যাস্ট্রিক আলসার, অপশান ডি আলসারেটিভ কোলাইটিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি রিউমেটিক ফিভার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 46, the patient's unresolved feelings related to loss would be most likely observed during which phase of the therapeutic nurse-patient relationship? কোয়েশ্চেনের মানেটা হলো একজন পেশেন্টের আনরিজলভ ফিলিং হচ্ছে যে সে কাউকে হারিয়ে ফেলবে, এটা থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের কোন ফেজে দেখা যায়? আমরা জানি থেরাপিউটিক নার্স রিলেশনশিপ, যে নার্স পেশেন্ট যে রিলেশনশিপ আছে সেখানে প্রি ওরিয়েন্টেশন, ওয়ার্কিং, টার্মিনেশন, এই ফেজগুলো দেখা যায়। তো পেশেন্ট কাউকে হারিয়ে ফেলবে, একটা ভয়, সেই ফেজটা কোন সময় দেখা যাবে? Options are option A pre-orientation, option B working, option C orientation, option D termination. The right answer is option D termination. Next question number 47, physiological jaundice of newborn is developed due to, আমরা জানি জন্ডিস দু রকমের হয়, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। তো 24 আওয়ার্সের মধ্যে যে জন্ডিসটা হচ্ছে সেটা কিন্তু প্যাথোলজিক্যাল হয়, আর বিয়ন্ড 24 মানে 24 আওয়ার্সের পেরিয়ে গেলে যে জন্ডিসটা হয় সেটা ফিজিওলজিক্যাল। তো সেটা কোন কী কারণে ডেভেলপ করছে নিউবর্নদের সেটা জানতে চেয়েছে। অপশান এ RH ইনকম্প্যাটিবিলিটি, অপশান বি ABO ইনকম্প্যাটিবিলিটি, অপশান সি ইম্যাচিওর লিভার ফাংশন, অপশান ডি অল অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি ইম্যাচিওর লিভার ফাংশন। Next question number 48, cytomegalovirus infection is an example of, cytomegalovirus infection কিসের এক্সাম্পল?
অপশান এ নোজোকোমিয়াল ইনফেকশন, অপশান বি আইট্রোজেনিক ইনফেকশন, অপশান সি অপরচুনিস্টিক ইনফেকশন, অপশান ডি জুনোটিক ইনফেকশন। দ্য রাইট আনসার ইজ অপশান সি অপরচুনিস্টিক ইনফেকশন। হুইচ ওয়ান ইজ রেগুলেট দ্য বডি টেম্পারেচার? নেক্সট কোয়েশ্চেন এটা দিয়েছে যে কোন বডি টেম্পারেচার রেগুলেট করে কে? অপশান এ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অপশান বি হাইপোথ্যালামাস, অপশান সি পিটুইটারি গ্ল্যান্ড, অপশান ডি থাইরয়েড গ্ল্যান্ড। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি হাইপোথ্যালামাস। আমরা জানি হাইপোথ্যালামাস হলো হিট রেগুলেশন সেন্টার, মানে এখান থেকে বডির টেম্পারেচার রেগুলেশন হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, client who experiences false sensory perceptions in presence of a stimulus is known as। আমি আগে বললাম হ্যালুসিনেশনের ক্ষেত্রে কি হয়, কোনো স্টিমুলাস প্রেজেন্ট থাকে না, কিন্তু এখানে কি জিজ্ঞেস করেছে, এক্সপিরিয়েন্স করবে একটা ফলস সেন্সারি পারসেপশন ইন প্রেজেন্স অফ আ স্টিমুলাস, মানে এখানে স্টিমুলাস প্রেজেন্ট থাকছে, তো তাকে কি বলা হবে? অপশান এ হ্যালুসিনেশনস, অপশান বি ইলিউশন, অপশান সি লুজ অ্যাসোসিয়েশনস, অপশান ডি নিওলজিজমস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ইলিউশন। ইলিউশনের ক্ষেত্রে সেন্সারি একটা পারসেপশন হবে যেখানে স্টিমুলাস প্রেজেন্ট থাকবে, আর হ্যালুসিনেশনের ক্ষেত্রে ঠিক উল্টো, সেখানেও একটা ফলস সেন্সারি পারসেপশন পেশেন্ট ফিল করবে কিন্তু যেখানে কোনো স্টিমুলাস প্রেজেন্ট থাকবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, ইন হুইচ স্টেজ অফ স্লিপ দ্য মাসলস আর কমপ্লিটলি রিল্যাক্সড? অপশান এ স্টেজ 1 এনআরইএম, মানে এনআরইএম মানে হলো নন র্যাপিড আই মুভমেন্ট। স্লিপ সাইকেলে দুটো জিনিস হয়, আরইএম অ্যান্ড এনআরইএম। আরইএম মানে হলো র্যাপিড আই মুভমেন্ট, এনআরইএম মানে হলো নন র্যাপিড আই মুভমেন্ট। তো এখানে অপশানসের মধ্যে আছে অপশান এ স্টেজ 1 এনআরইএম, অপশান বি স্টেজ 2 এনআরইএম, অপশান সি স্টেজ 3 এনআরইএম, নাকি অপশান ডি স্টেজ 4 এনআরইএম। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি স্টেজ 4 এনআরইএম। স্টেজ 4 এনআরইএমে মাসেলগুলো কমপ্লিটলি রিল্যাক্স অবস্থায় থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, মেন্টাল ডিসঅর্ডার অফ ক্রনিক জেনারেল ইম্পেয়ারমেন্ট ইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং উইদিন ক্লিয়ার কনসিয়াসনেস ইজ নোন অ্যাজ। এই কোয়েশ্চেনটার মানে বলেছে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার যেখানে একটা ক্রনিক জেনারেল ইম্পেয়ারমেন্ট হবে ইন্টেলেকচুয়াল ফাংশনিংয়ে, কিন্তু পেশেন্ট থাকবে ক্লিয়ার কনসিয়াসনেসের মধ্যে, সেটাকে কি বলা হচ্ছে? অপশান এ ডিমেনশিয়া, অপশান বি ডেলিরিয়াম, অপশান সি ইনটক্সিকেশন, নাকি অপশান ডি ডিরিয়েলাইজেশন। এখানে হবে সঠিক অ্যান্সার অপশান এ ডিমেনশিয়া। ডিমেনশিয়া আর ডেলিরিয়াম এই দুটোই হলো অর্গানিক ব্রেন ডিসঅর্ডার। তো অর্গানিক ব্রেন ডিসঅর্ডারের ক্ষেত্রে যখন ডেলিরিয়াম হয় সেখানে কিন্তু ক্লাউডেড অফ কনসিয়াসনেস থাকে, মানে কনসিয়াসনেস অল্টার হয়, কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে পেশেন্টের পুরো ক্লিয়ার কনসিয়াসনেস থাকে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ ডিমেনশিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ। হিউম্যান মিল্কে কোন ইমিউনোগ্লোবিউলিন প্রেজেন্ট থাকে? অপশান এ আইজিজি, অপশান বি আইজিএম, অপশান সি আইজিএ, অপশান ডি আইজিই। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি আইজিএ। Next question number 54, when transferring a patient from a bed to a chair the nurse should use which muscle to avoid back injury? মানে কোন মাসেল ইউজ করবে যেখানে ব্যাক ইঞ্জুরি যাতে না হয়? অপশান এ অ্যাবডোমিনাল মাসলস, অপশান সি ব্যাক মাসলস, অপশান সি লেগ মাসলস, অপশান ডি আপার আর্ম মাসলস। এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি আপার আর্ম মাসলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, প্যাপ স্মিয়ার টেস্ট ফর ডিটেকশন অফ কার্সিনোমা অফ সার্ভিক্স ইজ হুইচ লেভেল অফ প্রিভেনশন? কার্সিনোমা অফ সার্ভিক্সের জন্য আমরা যে প্যাপ স্মিয়ার টেস্ট করছি সেটা কোন লেভেল অফ প্রিভেনশন? এটা কমিউনিটির কোয়েশ্চেন, লেভেল অফ প্রিভেনশন থেকে। অপশানসের মধ্যে আছে অপশান এ প্রাইমোর্ডিয়াল, অপশান বি প্রাইমারি, অপশান সি সেকেন্ডারি, অপশান ডি টার্সিয়ারি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি সেকেন্ডারি। মনে রাখতে হবে যে কোনো ডায়াগনস্টিক প্রসিজিওরগুলো সব কিছুই কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ছে, আর প্রাইমোর্ডিয়াল মানে হলো রিস্ক ফ্যাক্টরটাকে যে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সেস ইন্ট্রাস্টিশিয়াল ফ্লুইড? ইন্ট্রাস্টিশিয়াল ফ্লুইড এক্সেস হয়ে গেছে তার মানে কি বোঝাচ্ছে? অপশান এ ফ্লুইড ভলিউম এক্সেস, অপশান বি ইডিমা, অপশান সি ডিহাইড্রেশন, অপশান ডি অ্যানহাইড্রেশন। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ইডিমা। Next question number 57, a female client is admitted with a diagnosis of delusion of grandeur. This diagnosis reflects a belief that one is, মানে একজন ফিমেল ক্লায়েন্ট অ্যাডমিট হয়েছে কী নিয়ে? গ্র্যান্ডিওসিটি, মানে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি নিয়ে। তো কী ডায়াগনোসিস করবে? অপশানসের মধ্যে আছে অপশান এ বিং কিল্ড, অপশান বি হাইলি ফেমাস
and important. Option C, responsible for evil world. Option D, connected to client, unrelated to oneself. মানে গ্র্যান্ডিওর মানে কি? গ্র্যান্ডিওর মানে হলো হাইলি ফেমাস অ্যান্ড ইম্পর্টেন্ট। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, হাইলি ফেমাস অ্যান্ড ইম্পর্টেন্ট। পেশেন্ট নিজেকে খুব পাওয়ারফুল একজন বলে মনে করবে, সে ভাববে নিজেকে রাজা, তার কাছে অনেক পাওয়ার আছে। তো এটা একটা বলা হয় যে গ্র্যান্ডিওসিটি, মানে ডেলিউশন অফ গ্র্যান্ডিওর। এটা সিজোফ্রেনিয়া পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, পারসিস্টেন্ট প্যাথোলজিক্যাল আনরিয়েলিস্টিক ইন্টেন্স ফিয়ার অফ অ্যান অবজেক্ট অর সিচুয়েশান ইজ নোন অ্যাজ। মানে একটা পারসিস্টেন্ট, একটা প্যাথোলজিক্যাল, এটা কোনো ফিজিওলজিক্যাল নয়। আনরিয়েলিস্টিক ইন্টেন্স মানে এটা কোনো রিয়েলিস্টিক নয়, রিয়েল নয়। একটা ভয় কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সিচুয়েশনের প্রতি, কি বলা হবে তাকে? অপশান এ পারসেপশন, অপশান বি ফোবিয়া, অপশান সি অবসেশন, অপশান ডি কম্পালশন। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ফোবিয়া। ফোবিয়া মানে কোনো জিনিসের প্রতি একটা আনরিয়েলিস্টিক ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, সিকল সেল ক্রাইসিস অকার্স ওয়েন। সিকল সেল ক্রাইসিস কখন দেখা যাবে? The options are option A, cells lack sufficient hemoglobin to transport oxygen. Option B, sickled cells are unable to transport adequate oxygen. Option C, sickled cells form clamps that obstruct blood flow. নাকি অপশন ডি, দ্য বোন ম্যারো স্টপস প্রডিউসিং রেড ব্লাড সেলস। এখানে রাইট আনসার হবে অপশন সি, সিকল্ড সেলস ফর্ম ক্লাম্পস, মানে একটা ক্লাম্প ফর্ম করছে সিকেল সেলগুলো, যেটা অবস্ট্রাক্ট করছে ব্লাড ফ্লোকে, তখনই সিকেল সেল ক্রাইসিস দেখা যাবে। Next question number 60. The ABG analysis report shows pH 7.55, PCO2 35 mm of Hg, HCO3 33 milli equivalent per liter. তো এক্ষেত্রে জিজ্ঞেস করেছে এই কন্ডিশনটাকে কি বলা হবে। তো এই কন্ডিশনটা মানে এবিজি অ্যানালাইসিস করে কি পাওয়া যায় সেটার জন্য একটা ফর্মুলা আছে। তো এই ক্ষেত্রে আমি আগে অ্যান্সারটা বলে দিই। এখানে অ্যান্সার হবে অপশন বি, মেটাবলিক অ্যালকালোসিস। এবার কেন হবে সেটা আমি এক্সপ্লেন করছি। এবিজি অ্যানালাইসিসের জন্য আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা হলো রোম। রোম মিন্স রেসপিরেটরি অপোজিট অ্যান্ড মেটাবলিক ইকুয়াল। রেসপিরেটরি অপোজিট মানে যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয় তাহলে পিএইচ বাড়বে আর PCO2 কমবে, আর যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় সেক্ষেত্রে পিএইচ কমবে, PCO2 বাড়বে। CO2 থাকলেই আমাদের রেসপিরেটরি ব্যাপারটা ভাবতে হবে। আর মেটাবলিক ইকুয়াল হবে সবসময়। মেটাবলিক মানে মেটাবলিকের ক্ষেত্রে আমরা HCO3 মানে বাইকার্বনেটটাকে খেয়াল করব। তো অ্যালকালোসিসের ক্ষেত্রে মানে মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে পিএইচ আর বাইকার্বনেট দুটোই বাড়বে, আর মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে পিএইচ আর HCO3 দুটোই কমবে। এবার এক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে পিএইচ, বাইকার্বনেট, PCO2 এগুলো নর্মাল রেঞ্জ কত, তাহলেই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে এবিজি অ্যানালাইসিস খুব ইজিলি করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এগুলোর নর্মাল ভ্যালুস। পিএইচ এর নর্মাল ভ্যালুস 7.35 টু 7.45, PCO2 35 to 45, PO2 75 to 100 অ্যান্ড বাইকার্বনেট মানে HCO3 22 থেকে 26। আর অক্সিজেন স্যাচুরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যেটা মোর দ্যান 95%। সো আজকে আমি এইটুকুই কোয়েশ্চেন অ্যান্সার আপনাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট পার্টে আমি আবার 61 থেকে বাকি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাবো। সো হোপফুলি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আর এটা হয়তো হেল্পফুল হচ্ছে। আর কোনো কিছু জানার থাকলে ইউ ক্যান কমেন্ট। তো ইফ ইউ রিয়েলি ফাইন্ড মাই ভিডিওস হেল্পফুল then please do like, share and subscribe to my channel. Thank you so much.